এগুলো তো আচ্ছা, তারপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি একটি গল্প লিখেছি, আই হ্যাভ রিটেন আ লেটার। না, গল্প ইংরেজি এখানে স্টোরি হবে, লেটার হবে না। এই জায়গাটা দেখেন, এই যে হাতের চিহ্ন আছে না, তীর চিহ্ন, এখানে কি হবে? স্টোরি হবে, লেটার হবে না। লেটার মানে তো চিঠি। যদি এইভাবে লিখতেন যে আমি একটা চিঠি লিখেছি, তখন আই হ্যাভ রিটেন এ লেটার। বুঝতে পেরেছেন? মানে এখানে আপনি হ্যাঁ হ্যাঁ, এখানে মানে এটা স্লিপ অফ দা পেন, এখানে হবে হচ্ছে স্টোরি হবে, যেহেতু আমি একটা গল্প লিখেছি। আমি একটি গল্প লেখিনি, আই হ্যাভ নট রিটেন এ স্টোরি হবে, নট লেটার। আমি একটি গল্প আমি কি একটি গল্প লিখেছি, হ্যাভ আই রিটেন এ স্টোরি, এবার এখানে স্টোরি দিয়েছেন, এটা ঠিক আছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সামান্য সামান্য একটু ভুল হয়ে গেছে। তারপর আমি কি গল্প লিখেছি, হ্যাভ আই রিটেন এ স্টোরি, হ্যাভেন্ট আই রিটেন এ স্টোরি, এটা ঠিক আছে, যাই হোক, সমস্যা নাই। পরেরটা দেখি। আচ্ছা, পরেরটা আছে হচ্ছে আমি বাড়ি আসবো, আই উইল কাম হোম। ঠিক আছে, আমি বাড়ি আসবো না, এখানে আই শ্যাল, শ্যাল না দিয়ে উইল দিতে হবে, উইল দিলে বেশি ভালো হয়। শ্যাল দিলেও কিন্তু ভুল হবে না, কিন্তু উইল দিলে বেশি ভালো হয়। আমি বাড়ি যাব না, আই শ্যান্ট কাম হোম। আমি কি আমি কি বাড়ি আসবো, শ্যাল আই কাম হোম। আচ্ছা, শ্যান্টাই কাম হোম, ঠিক আছে। জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়েছেন, এটা না দিলে কিন্তু ভুল হয়ে যেত। হুম, এটা মনে রাখতে হবে, জিজ্ঞাসাবাদক চিহ্ন অবশ্যই অবশ্যই দিতে হবে। আমি ইংরেজিতে আমার ইংরেজিতে কথা বলা উচিত, এই দেখেন, শুড মানে উচিত, খুব ভালো লিখেছেন। আই শুড স্পিক ইংলিশ, স্পিক ইন ইংলিশ হবে। হুম, আমার ইংরেজিতে কথা বলা উচিত না, আই শুড নট স্পিক ইন ইংলিশ। তাদের কি ইংরেজিতে কথা বলা উচিত, শুড দে স্পিক ইন ইংলিশ, শুডেন্ট দে স্পিক ইন ইংলিশ। বাহ, এগুলো সব ঠিক আছে। পরেরটা দেখি। পরেরটা হচ্ছে আমি বই পড়তে পারি, আই ক্যান রিড বুকস। হ্যাঁ, অথবা আই ক্যান রিড এ বুক দিলেও হয়, এ দিলেও হয়, এটা দিলেও হচ্ছে। আমি বই পড়তে পারি না, আই ক্যান নট রিড বুকস। আমি কি বই পড়তে পারি, ক্যান আই রিড বুকস। আমি কি বই পড়তে পারি না, ক্যান নট আই রিড বুকস। তবে এখানে একটু ভুল হয়ে গেছে, দেখেন, আমি কি বই পড়তে পারি, এখানে কি ভুল হয়েছে বলেন তো? শেষে ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপ হবে? না, এটা ওই যে ইয়া প্রশ্নবাদ এখানে। হ্যাঁ, এই যে বুঝতে পেরেছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এখানে ফুল স্টপ দিলে হবে না, যেহেতু প্রশ্নবোধক বাক্য, এখানে কিন্তু নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ সেই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। আপনি যদি প্রশ্নবোধক চিহ্ন না দেন, তাহলে বাক্যটা কিন্তু ভুল হয়ে গেল। ক্যান আই রিড বুকস, সে বই পড়তে পারতো। হি কুড, সে বই দিতে পারতো, হি কুড গিভ বুক। এ বুক দিবেন অথবা বুকস দিতে হবে, সে বই দিতে পারতো না, হি কুড নট গিভ বুক। সে কি বই দিতে পারতো, কুড হি গিভ বুক। সে কি বই দিতে পারতো না, কুডেন্ট হি গিভ বুক। আচ্ছা, এগুলো সব ঠিক আছে, পরের গুলা দেখি। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমি কাজ করিতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক। আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস। তো এইটা 3 নাম্বার, এটা আমি ভাত খাচ্ছি, এটা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, তখন কি হতো বলেন তো? বাংলা কি হবে, ইংরেজি কি হবে? এই 3 নাম্বার, এইটা এইটা এইটা। ফার্স্ট ফার্স্ট কন্টিনিউয়াস হলে আই ওয়াজ ইটিং রাইস। ধন্যবাদ, আপনি টেন্স শিখে গেছেন, অনেক খুশি হয়েছি আমি, আমি যে এতটুকু শিখাতে পেরেছি। আসলে আপনার উন্নতি হচ্ছে। অনেকে এটা বলতে পারে না, আই ওয়াজ ইটিং রাইস, কিন্তু এর বাংলাটা কি হবে সঙ্গে সঙ্গে একটু বলেন, বাংলাটা কি হবে? আমি ভাত খাচ্ছিলাম, কি হবে, আমি ভাত খাচ্ছিলাম। আমি পাস্ট কন্টিনিউয়াস বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, যেমন আমি ভাত খাচ্ছি, এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তখন এই বাক্যের চেহারাটা একটু পাল্টে যাবে, আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি বাদ আই উইল বি হুম, ইটিং রাইস। ধন্যবাদ, আপনি টেন্স আপনার প্রায় ক্লিয়ার হয়ে গেছে, আমি খুব খুশি। আমি ভাতের বাংলাটা জানতে চাচ্ছি, আই উইল বি ইটিং রাইস, আপনি ইংরেজি সঠিক বলেছেন। বাংলাটা হবে হচ্ছে আমি ভাত খেতে থাকবো। কি হবে, আমি ভাত খেতে থাকবো। অর্থাৎ বাদ ভবিষ্যতে, ভবিষ্যতে একটা চলমান ভাব বুঝালে তখন তার টেন্সকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আমি ভাত খেতে থাকবো, আমি স্কুলে যেতে থাকবো, আমি ফুটবল খেলতে থাকবো, আমি সাইকেল চালাতে থাকবো, আমি কবিতা লিখতে থাকবো, আমি উপন্যাস পড়তে থাকবো, হ্যাঁ, আমি তা মাছ ধরতে থাকবো, রনি ফুটবল খেলতে থাকবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ ভবিষ্যতে একটা চলমান ভাব বুঝাবে। আই অ্যাম ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস। আর এর ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে আই উইল বি ইটিং রাইস। কি হবে বলেন, আই উইল বি ইটিং রাইস। হুম, এটা একটু মনে রাখবেন। হুম,
এইভাবে টেন্স পরিবর্তন করতে হবে। আমি একটি গল্প লিখতেছি, আই এম রাইটিং এ লেটার, এর পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন, বাংলা এবং ইংলিশ দুইটাই। কোনটা জানি স্যার, মানে আমি একটি গল্প হ্যাঁ, লিখতেছি। এই যে 4 নাম্বার, এটা আমি একটি গল্প লিখতেছি, এটা লিখেছেন আই এম রাইটিং এ স্টোরি বা আই এম রাইটিং এ লেটার। গল্পের জায়গায় এখানে লেটার হবে না, আই ওয়াজ স্টোরি হবে। আই ওয়াজ রাইটিং এ লেটার, আমি একটা নো চিঠি, স্টোরি। স্টোরি হবে। এখানে আপনি ভুল লিখেছেন, লেটার হয়েছে, যাই হোক এটা সঠিক করে দিতে হবে। আমি তার সাথে কথা বলতেছি, আই এম স্পিকিং না, আই এম টকিং উইথ হিম, আই এম টকিং উইথ হিম। স্পিক দিলে হয় কিন্তু এখানে টক, আই এম টকিং উইথ হিম। আমি বইটি নিচ্ছি, আই এম টেকিং দ্য বুক। হুম, টেক মানে হচ্ছে লওয়া। আমি তোমাকে দেখতেছি, আই এম সিইং ইউ বা আই এম অসিং ইউ, কি হবে বলেন, আম অসিং ইউ। আই এম কে বলতে আই হবে, আই এম কে বলা হয় আম, আম। আম সিং আম ইউ, আম অসিং ইউ। আমি একটি বাড়ি তৈরি করিতেছি, আম মেকিং আ হাউস। হুম, আমি একটা বাড়ি তৈরি করিতেছিলাম, তখন কি হবে এই 8 নাম্বার। আমি একটি বাড়ি তৈরি করতেছিলাম। হুম, আই ওয়াজ মেকিং এ হাউস। হ্যাঁ, আই ওয়াজ মেকিং এ হাউস, ঠিক। আচ্ছা, তারপর আমি চা পান করিতেছি বা করছি, আই এম ড্রিঙ্কিং টি। যদি বলা হয় আমি চা পান করছি না। আমি চা পান করছি না। হুম, আই আই এম নট ড্রিঙ্কিং টি। ধন্যবাদ, আই অ্যাম নট ড্রিঙ্কিং টি। আমি কি চা পান করছি, তখন কি হবে, ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে আনতে হবে, কি বলেন, অ্যাম আই এম ড্রিঙ্কিং আই টি, ইটিং এম আই অ্যাম আই, ড্রিঙ্কিং টি। ইয়েস, এবং এম পরে আই কিন্তু এম আই হুম, নট। ও, এখানে তো হইব, আমি কি চা পান কি? এম আই ড্রিঙ্কিং টি। দেখেন, এখানে আই অ্যাম ড্রিঙ্কিং টি, এটা অ্যাফার্মেটিভে আছে। এর নেগেটিভ হবে আই অ্যাম নট ড্রিঙ্কিং টি। আর এর ইন্টারোগেটিভ হবে অ্যাম আই ড্রিঙ্কিং টি। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ain't I drinking tea, amn't I drinking tea। যেমন আই এম গোয়িং টু স্কুল, এর নেগেটিভটা হবে ওই am এর পরে অক্সিলারি ভার্বের পরে শুধু নট বসালে বাক্যটা নেগেটিভ হয়ে যায়। এখানেও কিন্তু ঠিক তাই, অর্থাৎ আমাদেরকে বাক্য জি বৃদ্ধি করতে হবে। আপনি যেটা করেছেন ঠিক আছে, 10 নাম্বার, আমি চা পান করছি, আই এম ড্রিঙ্কিং টি, কিন্তু এই বাক্য দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে হবে। এই ধরনের একটা রুল দেখিয়েছিলাম, মনে আছে, যে একটা বাক্য দিয়ে কিভাবে 30টা বাক্য করা হয় গো ভার্ব দিয়ে, নিশ্চয়ই মনে আছে। তো এইভাবে আমাদেরকে বাক্য বড় করতে হবে, যে কিভাবে আমরা একটা বাক্য দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি, তাই না? যেমন যদি বলা হয় ক্যান, ক্যান মানে হচ্ছে পারা, তাহলে আমি যেতে পারি, আই ক্যান গো। আর আমি যেতে পারি না, তখন কি হবে, আই ক্যান নট গো। ক্যান গো। আই আই ক্যান ক্যান গো, গো। আমি যেতে পারি, আর আমি যেতে পারি না কি হবে, আই ক্যান নট গো। কিন্তু যখন এটাকে প্রশ্ন করা হবে, এটাকে যখন প্রশ্ন করা হবে আমি কি যেতে পারি, তখন কি হবে, ওই ক্যান, ওই যে অক্সিলারি ভার্ব, সরি মডাল ভার্বটা, মডাল অক্সিলারি ভার্ব, এটাকে প্রথমে আনলেই কিন্তু প্রশ্নবোধক হয়ে যায়, ক্যান আই গো। আপনি এই যে যতগুলো কাজ করেছেন হোমওয়ার্ক, আসলে সত্যিই আমি খুশি যে এগুলো নিজে নিজে আপনি প্রত্যেকটা বাক্যই প্রায় সঠিক হয়েছে। তো এইভাবে কিন্তু হোমওয়ার্ক গুলো করবেন প্রত্যেক দিন। এই যে সেন্টেন্স ট্রান্সলেশন বা প্যাসেজ আকারে ইংলিশ টু বাংলা টু ইংলিশ, যেটা এগুলো করতে হবে, এইভাবে আগাতে হবে, দেখবেন আপনি দ্রুত একটা নিজের ডেভেলপমেন্ট নিজে দেখতে পাবেন। এটা আমি ভাবতেও পারিনি যে আপনি এত দ্রুত এইগুলো করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখেন এই একটা জায়গায় শুধু আমরা স্থির থাকবো না, এইভাবে কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন এখানে হ্যাজ দিয়ে করেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হি হ্যাজ গন টু স্কুল, এর বাংলা অর্থ কি দাঁড়ায়, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে, এখানে ওই যে অক্সিলারি ভার্ব হ্যাজ, ওইটা সবার প্রথমে মনে রাখবেন। কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে বা বি ভার্ব থাকে, ওই বাক্যটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, তো ওই বাক্যের ওই অক্সিলারি ভার্বটা সবার প্রথমে এনে বসিয়ে দিলেই কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে, এখানে দুইটা ভার্ব, গন একটা, হ্যাজ একটা। তো যখন আমি প্রশ্নবোধক করব তখন কি হবে, হ্যাজ হি গন টু স্কুল, হ্যাজ হি গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে, সে কি স্কুলে যায়নি, হ্যাজেন্ট হি গন টু স্কুল, হ্যাজেন্ট হি গন টু স্কুল। দেখেছেন, তাহলে এইভাবে কিন্তু বাক্য আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। হুম, যেমন দেখেন,
মাস্ট, মাস্ট মানে হচ্ছে কি অবশ্যই। এখানে আমরা গো ব্যবহার না করে অন্য কিছু লিখতে পারি। গো এর পরিবর্তে আমরা রাইট আনতে পারি। আমি অবশ্যই একটি কবিতা লিখবো, কি হবে? আই মাস্ট রাইট এ পোয়েম। আই মাস্ট রাইট এ পোয়েম, ভালোভাবে লক্ষ্য করবেন। আর আমি একটা কবিতা লিখবো না, আই মাস্ট নট। তো মাস্ট নট কে একত্রে বলা হচ্ছে মাসেন্ট, শর্ট ফর্মে। আই মাসেন্ট রাইট আ পোয়েম। আমি একটা কবিতা লিখবো না। আমি কি একটা কবিতা লিখবো, বা আমি কি অবশ্যই একটা কবিতা লিখবো? মাস্ট আই রাইট এ পোয়েম? মাস্ট আই রাইট এ পোয়েম? মাসেন্ট আই রাইট এ পোয়েম? নেগেটিভ ইন্টারোগেটিভ কি হবে? মাস্ট নট কে বলা হচ্ছে মাসেন্ট। মাসেন্ট। যেমন শ্যাল, শ্যাল নট কে নেগেটিভে বলা হচ্ছে শ্যান্ট। তারপরে এর ইন্টারোগেটিভ কি? শ্যাল আই। যেমন আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে, আচ্ছা এই মাস্ট এবং শ্যাল এইগুলো একটু পড়ে ফেলেন তো। এই মাস্ট এবং শ্যাল এই দুইটা, মাস্ট এবং শ্যাল বাংলা সহ ইংরেজি, ইংরেজি সহ বাংলা। হুম। তো আই মাস্ট গো টু স্কুল, আমি অবশ্যই স্কুলে যাব। আই মাস্টন্ট আই মাস্টন্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। আই মাস্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? তার এখানে যে ফিউচারের মতো হইছে, এটা কি হ্যাঁ, মনে এই হচ্ছে? যে সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর। এখানে আপনি বলতে পারেন স্যার, এই যে শ্যাল উইল থাকলে তো বেবি ব হয়, আমি স্কুলে যাব। আই শ্যাল গো টু স্কুল, যাব। এই যে বেবি ব ফিউচারে চিহ্ন থাকলে শ্যাল উইল, কিন্তু মাস্টের বেলায় তো কোনো শ্যাল উইল নেই। তাহলে এখানে কেন স্কুলে যাব এমন হলো? কিন্তু বিষয়টা হচ্ছে এই মাস্টের ভিতরে, মাস্ট হচ্ছে একটা ভবিষ্যৎ ভাব নির্দেশ করে। যদি বলা হয় আমি আজ রাশিয়ায় যাব, আমি আজ কানাডায় যাব, আমি আজ সৌদি আরব যাব, আমি আজ মালয়েশিয়ায় যাব, আমি আজ ঢাকায় যাব, তখন এখানে শ্যাল উইল দেওয়ার প্রয়োজন পড়ে না। এখানে মাস্ট ব্যবহার করে করা যায়। মাস্ট মানে হচ্ছে অবশ্যই যাব, অবশ্যই করব, অবশ্যই ধরবো। আমি অবশ্যই ঢাকায় যাব, আমি আজ অবশ্যই ঢাকায় যাব, আই মাস্ট গো টু ঢাকা। এখানে মনে রাখবেন মাস্টের ভিতরে একটা শ্যাল উইল আছে। বুঝতে পেরেছেন? তাহলে স্যার এই শেল বি যদি বলি, তাহলে না, তাহলে শ্যাল শেল বি বি তো, হবে। এটা তো আপনার গ্রামারের নিচের এই যে দেখেন এই যে পেস্ট কালারে যেটা আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, এটা তো ফিউচারের একটা বাক্য। কিন্তু যদি বলে আমি অবশ্যই স্কুলে যাব, তখন এই অবশ্যই দেখেন এই যে প্রথম বাক্যটা, এই অবশ্যই যে বাংলা শব্দটা, এর জন্য আপনাকে মাস্ট ব্যবহার করতে হবে। মাস্ট মানে অবশ্যই, মাস্ট মানে কি হবে? অবশ্যই। আর মাস্ট দিলে শ্যাল উইল দেওয়া লাগে না। অবশ্যই যাব, অবশ্যই খাবো, অবশ্যই দেখবো, তখন মাস্ট ব্যবহার করবেন। আমি অবশ্যই তার সাথে দেখা করব, আই মাস্ট মিট উইথ হিম। আমি অবশ্যই মোবাইলে কথা বলবো, আই মাস্ট টক উইথ মোবাইল ফোন। বুঝতে পেরেছেন? মাস্ট মানে হচ্ছে অবশ্যই যাব, অবশ্যই খাবো, তখন আর শ্যাল উইল দেওয়া লাগে না। তারপর পড়েন। ও, তারপরে হইলো মাস্ট আই গো টু স্কুল, আমি আমি কি স্কুলে যাব? মাস্টন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? তারপরে আই শেল গো টু স্কুল, আমি স্কুলে যাব। আই শ্যান্ট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। শেল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব? শ্যান্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব না? আচ্ছা, তাহলে এখানে বলেন তারা মাছ ধরবে, তারা মাছ ধরবে না, তারা কি মাছ ধরবে, তারা কি মাছ ধরবে না, এটা দিয়ে করেন। তারা মাছ ধরবে কি হবে? দে উইল ক্যাচ ফিশ। দে উইল দে দে উইল ক্যাচ ফিশ, এর নেগেটিভ কি হবে? তারা মাছ ধরবে। হুম, নেগেটিভ হবে হইলো কে ইয়া ইয়া আই আই তারা মাছ ধরবে না। সেন্ট ক্যাচ ফিশ, না, আই হবে না, দে হবে, দে। তারা মাছ ধরবে না। হুম, দে হবে, দে দে। দে হুম, এই দেখেন দে উইল ক্যাচ ফিশ, তারা মাছ ধরবে। তারা মাছ ধরবে না, দে উইল নট ক্যাচ ফিশ। উইল নট ক্যাচ ফিশ, বা উইল নট কে ওন্ট বলা যায়, কি বলা যায়? ওন্ট। দে ওন্ট ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরবে? উইল দে ক্যাচ ফিশ। তারা কি মাছ ধরবে না? ওন্ট দে ক্যাচ ফিশ। বুঝতে পেরেছেন? তো মাছ ধরা বাদ দিয়ে যদি বলা হয় তারা একটা বাড়ি তৈরি করবে, এটা দিয়ে করেন। ভেবে ভেবে বলতে হবে, ভুল হয় না যেন। তারা তারা একটা একটা বাড়ি বাড়ি তৈরি তৈরি করবে। করবে। They will হুম, they will catch they will make home, দে উইল মেক এ হাউস। or they will make a house, but এর নেগেটিভ কি হবে? so they will, oh, তারপরে হইতাছে they won't make a house,
তারপরে হইলো সে কি কি একটি বাড়ি তৈরি করবে না। হুম এটা হইতাছিল উইল 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 দে উইল দে মেক মেক এ হাউস হুম কি করবে না। হুম। কোনটা ওন দে মেক এ হাউস। ওন্ট দে মেক এ হাউস, ঠিক আছে। এইভাবে আমরা এখানে শুধু গো ওন দে দিয়ে করব না, আমরা এখানে সব জায়গায় আই দিয়ে করেছি। আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব না। তো এই সব জায়গায় সাবজেক্ট আই এসেছে। আই এর পরিবর্তে কখনো আমরা দে ব্যবহার করব, কখনো আমরা হি ব্যবহার করব, কখনো আমরা সি ব্যবহার করব, কখনো রনি ব্যবহার করব, কখনো করিম রহিম ব্যবহার করব। হুম। এখানে আমরা কিন্তু আই শুড, দেখেন আমার স্কুলে যাওয়া উচিত, যদি বলা হয় আমার কাজটি করা উচিত, তখন কি হবে এই জায়গায়? আমার কাজটি করা উচিত। আই শুড ওয়ার্ক। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। হুম। আচ্ছা, এখানে যদি বলা হয় ওয়ার্ক করতে যেমন যে সময় আমি দেখছি বাক্যে আই আই ওয়ার্ক মানে আমি কাজ করি। হুম, তাহলে এখানে যদি আমার কাজ করা উচিত, তাহলে স্যার খালি যদি ওয়ার্ক দেই তাহলে হবে না, দেখেন আই ডু ওয়ার্ক দিতে মানে হবে। হচ্ছে আমি কাজ করি, তাই না? কিন্তু এখানে ডু জি। মানে হচ্ছে করা। আই ডু দা ওয়ার্ক। ওয়ার্ক শব্দটা হচ্ছে আপনি সরাসরি এটা কিন্তু ভার্ব হিসাবে ব্যবহার করেছেন, ওয়ার্ক। কিন্তু যখন বললাম আমার কাজটি করা উচিত, কাজটি ইংরেজি হচ্ছে দা ওয়ার্ক। ভালো করে বোঝেন, এখানে আমি লিখে দেই, দেখেন, না লিখলে এটা বুঝবেন না। কি লিখলাম এখানে? যেমন আই ওয়ার্ক, WORK। আর যখন আমি এটা লিখবো আমার কাজটি করা উচিত, তাহলে আমার উচিত, SHOULD, আই শুড। কি হলো আমার উচিত? আমার উচিত কি? কাজটি করা। তাহলে ডু মানে তো করা, তাহলে সেই ডু লিখলাম, আই শুড ডু। আমার করা উচিত, কি করা উচিত? তাহলে এখানে দা ওয়ার্ক, TAC, দা, WORK। খুব ভালো করে খেয়াল করেন, আই ওয়ার্ক মানে হচ্ছে আমি কাজ করি। এখানে ওয়ার্কটা ডিরেক্ট ভার্ব, সাবজেক্ট আর ভার্ব আছে। যখন আমি লিখলাম আই শুড ডু দা ওয়ার্ক, তখন আপনি বলতে চাচ্ছেন যে স্যার ওয়ার্ক মানে তো কখনো দেখেছি আমি কাজটি করি, আই ওয়ার্ক। তো এটা কিন্তু কি হলো, এখানে হলো আমি করি, বা আমি, ওয়ার্ক মানে হচ্ছে কাজ, আবার ওয়ার্ক মানে কাজ করা। আই ওয়ার্ক, আমি কাজ করি। কিন্তু যখন বলবো যে আমার কাজটি করা উচিত, যেমন যদি বলা হয় আমি পারি, তখন কি লিখবেন? আই ক্যান, আই ক্যান। আর যখন বলা হয় আমি কাজটি করতে পারি, তখন লিখতে হবে আই ক্যান ডু দা, WORK। দেখেন, আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। এখানে কি আপনি শুধু আই ডু দা ওয়ার্ক দিলে হবে? আই ডু দা ওয়ার্ক অর্থ কি দাঁড়ায়? আমি কাজটি করি। কিন্তু যখন বলবো আমি কাজটি করতে পারি, তখন এখানে দুইটা ভার্ব এসে যাচ্ছে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ক্যান। তো এই ক্যানটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, আর এই মডাল ভার্বের পরে সর্বদা ভার্বের বেস ফর্ম বসে। এখানেও ঠিক তাই, আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত। যেমন আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া দরকার। দেখেন এই নিড টু মানে হচ্ছে দরকার বা প্রয়োজন বা আবশ্যক। আই নিড টু গো টু স্কুল, আমার স্কুলে যাওয়া, আমার স্কুলে যাওয়া দরকার। কোনো একটা কাজ রয়েছে, লেখাপড়ার জন্য হোক, বা সে হয়তো পরীক্ষার ফি জমা দিবে, যে কোনো কারণে। আর আমার স্কুলে যাওয়া দরকার না, তখন এই যে মূল ভার্ব এর সঙ্গে নট না দিয়ে অক্সিলারি ভার্বের সঙ্গে আই নিড ডট টু গো টু স্কুল, এই নিড টু এর সঙ্গে যে টু, এই টুটা কিন্তু এখানে দিতে হবে। আমার কি স্কুলে যাওয়া দরকার? নিড আই টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না? নিডেন্ট আই টু গো টু স্কুল। দেখেছেন? তাহলে এই বাক্যগুলো কিন্তু এইভাবে আমরা পরিবর্তন করতেছি। তো পরিবর্তন করতে গিয়ে এখানে আমরা সাবজেক্টও চেঞ্জ করব, আমরা ভার্বও চেঞ্জ করব। আমার নিয়মটা কিন্তু ঠিক থাকবে। কি হবে বলেন? নিয়ম কিন্তু আমাকে ঠিক রাখতে হবে। যেমন এখানে লিখেছি, যেমন দেখেন আই কুড গো, ক্যান মানে হচ্ছে পারা, এর পাস্ট ফর্ম লিখেছি কুড, আই কুড গো। এর বাংলা অর্থটা দাঁড়ায় আমি যেতে পারতাম, আই কুড গো।
কিন্তু যদি বলি সে যেতে পারতো, তখন এখানে আই এর পরিবর্তে সাবজেক্টটা শুধু একটু চেঞ্জ হবে, হি কুড গো। কিন্তু যদি বলি সে খেতে পারতো, তখন সাবজেক্টও চেঞ্জ হবে, ভার্বও চেঞ্জ হবে। আই কুড গো, আর যদি বলি সে খেতে পারতো, হি কুড ইট। দেখেন ইট মানে খাওয়া, আর ওই যে বলেছি খেতে পারতো, এর জন্য এখানে কিন্তু কুড ইট হবে, হি কুড ইট। মনে রাখবেন, সে খেতে পারতো না, এখানে আমি যেতে পারতাম না, আই কুড নট গো। সে খেতে পারতো না, হি কুড নট ইট। আমি কি যেতে পারতাম? তাহলে এইটার ইন্টারোগেটিভ কি হবে? সে কি খেতে পারতো? সে কি খেতে পারতো? তাহলে কি হবে? কুড হি ইট? Could I না, could কুড I আই না, eat? এখানে হি ব্যবহার করতে হবে, Yeah, কুড হি could ইট। I? Yeah, could he eat? হুম, কুড হি ইট। অর্থাৎ এই জায়গাটা ভালোভাবে বুঝতে হবে, আপনি একটা বাক্য বুঝলে অনেকগুলো বাক্য আপনি করতে পারবেন। অর্থাৎ এই আই ব্যবহার না করে, গো ব্যবহার না করে, আমরা এখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা পরিবর্তন করে দিব, আমরা এখানে ভার্ব অর্থাৎ ক্রিয়া পরিবর্তন করে দিব। এই জন্য দেখেন ভার্বের ভোকাবুলারি, অনেক ভার্ব ফর্ম আপনাকে মুখস্থ করিয়ে নিয়েছি, তাই না? কারণ ভার্বের ভোকাবুলারি না জানলে কথা বলা যায় না। এই যে কুড, এই কুড কোথা থেকে আসলো? ক্যানের পাস্ট টেন্স পাস্ট ফর্ম হচ্ছে কুড। আবার কুডের অনেক ব্যবহার আছে, ভদ্রতা প্রকাশের ক্ষেত্রে কুড ব্যবহার করা হয়। আমরা যখন মোডাল ভার্বের একটা শীট পড়বো, বা এই ক্যান কুড, শ্যাল শুড, মে মাইট, উইল কুড, এদের আবার একটি স্পেশাল ব্যবহার রয়েছে। এগুলো যখন আমরা দেখব তখন কিন্তু এই ব্যবহারগুলো করতে পারবো। তো দেখেন এই যে বাক্যগুলো আপনি লিখেছেন, সব বাক্যগুলোই প্রায় সঠিক হয়েছে। এগুলো আরো বেশি করে করতে হবে, আজকেও কিছু কাজ করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এইভাবে প্র্যাকটিক্যালি যখন আপনি করতে পারবেন, তখন আপনার অনেক উপকার হবে। নিজের ইংরেজি শিখে কাজ হচ্ছে কিনা, এই ধরনের পরীক্ষা, এটা এক প্রকার পরীক্ষা, এক্সাম। আমি যা যা পড়া দিচ্ছি আপনি সেটা করে আমাকে পাঠাচ্ছেন। দেখেন এখানে আমি চিঠি লিখি বা আমি গল্প লিখি, এখানে কিন্তু আপনি স্টোরির জায়গায় কি লিখেছেন, ওই লেটার লিখেছেন। এই ধরনের টুকটাক অল্প অল্প ভুল কিন্তু আমাদেরকে সংশোধন করতে হবে। আচ্ছা, আমরা আজকে ডে কত করব? ডে কত, 4 না 5 না 3, মনে আছে? গতকাল ক্লাসে কোন পর্যন্ত করেছিলেন এখানে? স্যার ওই যে ডে ওয়ানই করছিলাম ওটা। ডে ওয়ান, মানে তাহলে আমরা ডে ওটা 2 3 নিয়ে একটু কথা বলি। ডে 2 3, যেমন দেখেন, রনি স্কুলে যায় নাই। হুম, রনি স্কুলে যায় নাই। আচ্ছা, এটার অ্যাফার্মেটিভ বলেন তো, আগে নেগেটিভ বলার দরকার নেই। এটা তো নেগেটিভই আছে, রনি স্কুলে যায়নি। এটার রনি অ্যাফার্মেটিভ কি হবে? রনি স্কুলে যায় না। হ্যাঁ, এটা তো নেগেটিভ, কিন্তু এর অ্যাফার্মেটিভ কি হবে? ও এটার রনি এইটার, গো টু স্কুল। না ইংলিশে না, আমি বাংলা জানতে চাচ্ছি। রনি স্কুলে যায়, ও এটা যদি আমরা পাস্ট ইনডেফিনিট ধরি, তাহলে কি মেলে? দেখেন তো, রনি স্কুলে গিয়েছিল, রনি স্কুলে গিয়েছিল। আর এইটার যখন নেগেটিভ কথাটা বলবো, তখন যদি আমরা এভাবে বলি রনি স্কুলে গিয়েছিল না, রনি স্কুলে গিয়েছিল না, তো এই বাক্যটা কিন্তু শুনতে একটু খারাপ শোনা যায়। রনি স্কুলে গিয়েছিল না, এই কথাটা শুনতে কিন্তু খুব খারাপ শোনা যায়। এটা কি বলেছি? এটা বলেছি রনি স্কুলে যায় নাই। এই বাক্যটাকে আরো একটা ভাবের নেগেটিভ করা যায়, কিভাবে জানেন? রনি স্কুলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মন দিয়ে শোনেন। আর মিউট করার দরকার নেই, আপনি আনমিউট করে রাখেন সব সময়, কারণ আপনি মিউট করে রাখলে আমি কথা বললেই আপনার আবার আনমিউট করতে হচ্ছে প্রত্যেকবার। আপনার পাশে যদি কোনো সাউন্ড না হয়, আপনি আনমিউট করে রাখেন, খোলা রাখেন মাইক্রোফোন, তাহলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবেন। বলা হচ্ছে যে রনি স্কুলে গিয়েছিল, এইটার নেগেটিভ এইভাবে করা যায় যেভাবে লেখা আছে, রনি স্কুলে যায়নি। অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ যা, তার নেগেটিভের বাক্যটা এইভাবে করা যায়, রনি স্কুলে যায়নি। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা বাক্য যদি বলি, রনি স্কুলে গিয়েছে, কি হবে? আপনি রনিদের বাড়িতে গিয়ে রনির মাকে বলছেন, আন্টি রনি কোথায়? রনির মা বলছে যে বাবা, রনি তো একটু আগে স্কুলে গিয়েছে। কি বলছে বলেন? রনি একটু আগে স্কুলে গিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এই বাক্যটাকে যখন নেগেটিভ করব, তখন তার বাংলা মিনিংটাও কিন্তু ঠিক একই আসে।
রনি স্কুলে গিয়েছে, এইটাকে যদি আমরা ঠিক যা আছে ওইভাবে করি, তাহলে অর্থ দাঁড়ায় রনি স্কুলে গিয়েছে না। রনি স্কুলে গিয়েছে না। কিন্তু এই ধরনের কথা কি বাংলায় কখনো লেখা যায় বা বলা যায়? রনি স্কুলে গিয়েছে না, এগুলো কিন্তু গ্রামেটিক্যালি ইনকারেক্ট। এটাকে একটু সাজিয়ে ভালো বাংলায় বলা যায় রনি স্কুলে গিয়েছে না। এটা না বলে বলবো রনি স্কুলে যায়নি। তাহলে দেখেন, পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভে যা বললাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভেও সেই একই মিনিং দিচ্ছে। আবার যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে, তখনও কিন্তু বাংলাটা এরকম হবে, রনি স্কুলে গিয়েছিল। রনি হ্যাড গন টু স্কুল, কি হবে? রনি হ্যাড গন টু স্কুল। আর যখন বলবো রনি স্কুলে যায়নি, পাস্ট পারফেক্ট টেন্সের ও নেগেটিভের ক্ষেত্রে বাংলা মিনিংটা একই হবে। অর্থাৎ রনি স্কুলে যায় নাই, এই বাংলা বাক্যটা আপনি তিন ভাবে ট্রান্সলেট করতে পারবেন। তিন ভাবে। একটা ভাব হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ, একটা ভাব হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, আরেকটা ভাব হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ। এখন আপনি কিভাবে করবেন, এটা কিভাবে বুঝবেন? এটা আশেপাশে বা পারিপার্শ্বিক কোনো সেন্টেন্স যদি থাকে, এইগুলো দেখে এটা চেনা যাবে। যদি জি, আমি এই কারণে আমি যে সব লিখতে যাই মানে একই একই হ্যাঁ, হয় একই মানে মিনিং আপনার এইটাই ওই আমি সমস্যাটা, ওই সমস্যাটা কালকেও একটা ক্লাসে অনেকেই বলেছিল যে স্যার এই বাক্যগুলো কোন ভাবে করব। তো বললাম যে এখানে পারিপার্শ্বিক সেন্টেন্স খেয়াল করতে হবে। এইখানে দেখেন দ্বিতীয় নাম্বারে রয়েছে, তুমি ভাত খেয়েছিলে, তাহারা ফুটবল খেলেছিল, লাবণী একটি গান গেয়েছিল, সে গ্লাসটি ভেঙেছিল। কি বুঝলাম? প্রত্যেকটা বাক্য পাস্ট ইনডেফিনিটে আছে। তার মানে আমরা এটাও ধরে নিতে পারি যে এই যে বাক্যটা, এই বাক্যটা আমরা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভের নিয়ম অনুসারে করব। এই যে বাক্যটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভের নিয়ম অনুসারে করব। যেমন পিছনে বা নিচের বাক্যগুলাও কিন্তু ইনডেফিনিট টেন্সে রয়েছে। তুমি ভাত খেয়েছিলে, এর ইংলিশটা কি হবে? ইউ। তুমি ভাত খেয়েছিলে, বলেন ইউ। তো তুমি ভাত খেয়েছিলে, হুম। ইউ ইট রাইট। না, ইউ ইট রাইস দিলে তো বাংলাটা দাঁড়ায় তুমি ভাত খাও। ও sorry, এখানে হবে ইউ হচ্ছে ইউ ভি টু আর হবে, ইউ আর এখানে ইটিং রাইট। ভার্বের ভি টু দিতে হবে, ইউ এট রাইস। বুঝতে পেরেছেন? টেন্সটা আবার তুমি কিন্তু, ভাত খেয়েছিলে, টেন্স ইউ এতক্ষণ ইট রাইট। এতক্ষণ সঠিক বলেছিলেন, আবার কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি ভাত খাও, ইউ ইট রাইস। তুমি ভাত খাবে, ইউ উইল ইট রাইস। কিন্তু যদি বলি পাস্ট ফর্মে, পাস্ট ইনডেফিনিটে, তুমি ভাত খেয়েছিলে, তখন সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু ফর্ম প্লাস অবজেক্ট। ইউ এট রাইস কি হবে বলেন? তুমি ভাত খেয়েছিলে, ইউ ইউ এট ইউ ইট রাইস। তুমি খুলনায় গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু খুলনা, ইউ ওয়েন্ট টু খুলনা। তুমি একটা জামা কিনেছিলে, ইউ বট এ শার্ট। আমার কথাটা বোঝা যায়নি মনে হয়, তাই না? অর্থাৎ সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্বের ভি টু দিতে হবে। এটা কোন জায়গায় দিতে হবে? পাস্ট ইনডেফিনিট টেন্সে। তাহারা ফুটবল খেলেছিল, তাহারা ইংরেজি কি? দে। আর খেলা ইংরেজি কি? প্লে। দে ইংরেজি, প্লেট। দে মানে হচ্ছে তারা, আর খেলা ইংরেজি কি? প্লে। আর খেলেছি ল, এখানে তো আপনাকে প্লে ব্যবহার করলে হবে না, খেলেছিল প্লেট। এখানে প্লেড ব্যবহার করতে হবে। প্লেড কি দিতে হবে বলেন? প্লেট। তাহারা ফুটবল খেলেছিল, কি হবে বলেন? প্লেট ফুটবল। ধন্যবাদ। পরের গুলো আপনি নিজে নিজে করে চলে যান, আমি সব শুনবো। লাবণী গান গেয়েছিল, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, সে গ্লাসটি ভেঙেছিল। স্টার্ট নাও। লাবণী গান গেয়েছিল, লাবণী স্যাং এ সং। হুম। তারপর এলো বাবা বাবা ভালো উপদেশ দিয়েছিল, হুম। উপদেশ এটার বাবা মানে ভালো বাংলা অর্থ উপদেশ, ইংলিশ। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন, বাবা ইংরেজি কি? ফাদার। দেওয়া ইংরেজি কি? গিভ। ফাদার। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী কি সেইভাবে করে ফেলেন। সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে ভার্বের ভি টু। তাহলে ফাদার গেভ মি, গিভ থাকবে না, গেভ। ফাদার গেভ মি, গেভ বাবা আমাকে দিয়েছিল ভালো উপদেশ। তাহলে ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, কি হবে? গুড অ্যাডভাইস। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, তারপর বাক্য বলেন।
তারপরে সেই গ্লাসটি ভেঙেছিল। এগুলা মানে ইংলিশ অর্থগুলা জানি না, সমস্যা এলে। দেখেন এই যে বলছেন না ইংলিশ অর্থগুলো জানি না, এই ধরনের অর্থ জানবেন, হ্যাঁ প্রচুর প্র্যাকটিস করেন আমার সঙ্গে, জানবেন। এখানে উপদেশ ইংরেজি হচ্ছে অ্যাডভাইস, কি হবে বলেন, অ্যাডভাইস। হুম। বাবা, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। ফাদার গেভ মি, ফাদার গেভ মি, বাবা আমাকে দিয়েছিলেন কি উপদেশ, কি দিয়েছিলেন, ভালো উপদেশ। তাহলে ভালো উপদেশ ইংরেজি হচ্ছে গুড অ্যাডভাইস, কি হবে বলেন, ফাদার, ফাদার গেভ মি গুড অ্যাডভাইস, বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। সে গ্লাসটি ভেঙেছিল, তাহলে সে ইংরেজি কি, হি, সে ইংরেজি কি হবে বলেন, হি। আর ব্রেক মানে হচ্ছে ভাঙা। এই জন্য আপনাকে বলি, ওই যে ভার্ব ফর্মের শিট দিয়েছি না, ওইটা একেবারে টানা মুখস্থ করতে হবে। এটা যখন পারবেন, তখন এই যে দেখেন সে গ্লাসটি ভেঙেছিল, ভাঙা ইংরেজি, ভেঙে ফেলা ইংরেজি আপনি জানেন, ব্রেক। কিন্তু যদি বলা হয় ভেঙে ফেলেছিল, তখন হবে ব্রোক, তখন হবে ব্রোক। সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দা গ্লাস, হি ব্রোক দা। গ্লাস। যদি বলা হয় সে মাছ ধরেছিল, সে মাছ ধরেছিল। হি 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 কট কট এ ফিশ। হ্যাঁ হি কট ফিশ। যদি বলা হয় সে, হি কট সে আমাকে একটা জামা উপহার দিয়েছিল, শার্ট উপহার দিয়েছিল। হি গেভ হি গেভ এ শার্ট। হি গেভ মি এ শার্ট, হি গেভ মি এ শার্ট। যদি হি বলি, গেভ মি এ শার্ট। যদি বলি সে আমাকে একটা জামা উপহার দেয়, সে আমাকে আমাকে জামা উপহার দেয়। সে হি গিভ মি শার্ট। হি গিভ মি এ শার্ট, এখানে সামান্য একটু ভুল হয়েছে, কি ভুল বলেন তো। এ এ দিন। না, সে আমাকে একটি জামা উপহার দেয়, এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং এখানে হি হচ্ছে থার্ড পারসন। এই জন্য ভার্বের পরে এস বা ও, ইএস যুক্ত হবে, হি গিভস মি এ শার্ট। কি হবে বলেন, হি গিভ মি না গিভ হবে না, গিভস গিভ এর মি পরে এ এস হবে, গিভ এর পরে এস হবে, হি গিভস, হি গিভস মি এ শার্ট। যদি হি বলা গিভ হয় সে ভাত মি খায়, সে ভাত খায়, কি হবে, হি রাইট হি রাইটস রাইটস রাইট হি ইটস এ রাইট। এ রাইস হবে না, হি ইটস রাইস, সে ভাত খায়। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল। এই দেখেন এখানে আবার সঠিক দিয়েছেন, হি গোজ টু স্কুল। কেন দিলাম, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, আর বাক্যটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই জন্য এখানে কিন্তু ভার্বের পরে এস বাই এস। তার পরের বাক্যগুলো করেন, আমি দুধ পান করেছিলাম, এই সবগুলো একই নিয়ম, সাবজেক্ট এরপরে ভার্বের ভি টু। এই জন্য আপনাকে বলি যে ভার্বের ভি টু প্রচুর মুখস্থ করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্বের ভি টু প্লাস অবজেক্ট। এই 7 নাম্বার থেকে পড়েন, 7, 8, 9, 10। আই ড্যাঙ্ক মিল। আই ড্যাঙ্ক মিল। আমি দুধ পান করেছিলাম। তারপর তারপর হইলো বিড়ালটি ইঁদুর মেরেছিল। কি হবে, এগুলার ওই যে অর্থগুলা জানি না। কোনটা জানেন না বলেন, বিড়ালটি ইঁদুর মেরেছিল, ইয়া, তাহলে বিড়ালটি ইংরেজি কি এটা তো জানেন। জি ক্যাট। ক্যাট হবে না, দা ক্যাট হবে। কেন হবে, কারণ এই যে বিড়ালটি, না এই যে বিড়ালটি, এর জন্য কিন্তু দা হবে, টি রয়েছে না, টিটা খানাখানি, এর জন্য দা হয়। বিড়াল ইংরেজি হচ্ছে ক্যাট, কিন্তু যদি বলি বিড়ালটি, তখন কি ক্যাট দিলে হবে, তখন দিতে হবে দা ক্যাট, না, তখন দিতে হবে দা জি ক্যাট। আচ্ছা, বিড়ালটি ইঁদুর দা মেরেছিল, ক্যাট। বিড়ালটি ইঁদুর মেরেছিল, বাক্যটা এইভাবে সাজাবো, বিড়ালটি মেরেছিল একটি ইঁদুর, কি হবে বলেন, ইঁদুর একটি। বিড়ালটি মেরেছিল একটি বিড়াল ইঁদুর, ছিল একটি একটি ইঁদুর। ইঁদুর। তাহলে কি হবে বলেন, দা ক্যাট। মারা ইংরেজি কি, দা ক্যাট মারা কি? হ্যাঁ কিলিন না, কিল্ড, কিল মানে মারা। এখান থেকে ভার্বের ভি টু হবে হচ্ছে
হুম, তাহলে দা ক্যাট, বিড়ালটি উম, মেরেছিল, মেরেছিল দ্য ক্যাট ইংরেজি, মেরেছিল ইংরেজি হচ্ছে কিল্ড। কিল্ড, হুম, কিল, তাহলে দা ক্যাট কিল্ড এ র্যাট, দা ক্যাট কিল্ড এ রেড। র্যাট। নানি একটি গল্প বলেছিলেন। নানি এইভাবে সাজাতে নানি হবে, নানি এইভাবে একটি সাজাতে হবে, নানি বলেছিলেন একটি গল্প। গ্র্যান্ডমাদার, নানি গ্র্যান্ড মাদার, হুম, বলেন, আমি তো বলেই দিয়েছি। গ্র্যান্ড মাদার, গ্র্যান্ডমাদার, জি, নানি বলেছিলেন, তাহলে বলা ইংরেজি কি? টেল। আর এর ভি টু ফর্ম কি হবে? টোল্ড। নানি টোল্ড। টুল, হুম, নানি টুল্ড, হুম, টুল্ড এ স্টোরি, হ্যাঁ টুল্ড না টোল্ড। নানি অর্থাৎ গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি, গ্র্যান্ডমাদার টোল্ড এ স্টোরি। যদি বলা হয়, গ্র্যান্ড মাদার হুম, টুল্ড এ স্টোরি, যদি বলা হয় নানি একটি গল্প বলেনি, তখন কি হবে? গ্র্যান্ড মাদার গল্প বলেনি, হুম, এটা এটা পাস্ট ইনডেফিনিট টেন্সের ডি নেগেটিভ। ইয়া ডিডেন্ট টুল্ড এ স্টোরি, হ্যাঁ, তাই এর আগে গ্র্যান্ডমাদার দিতে হবে। গ্র্যান্ডমাদার ডিড নট বা ডিডেন্ট, গ্র্যান্ড মাদার গ্র্যান্ডমাদার ডিডেন্ট, ডিডেন্ট ডিডেন্ট টুল্ড এ স্টোরি, না একটু ভুল হয়ে গেল। ডিড দিলে তখন আর ভার্বের ভি টু থাকে না, ভি ওয়ান হবে, তখন আবার টেল হবে। গ্র্যান্ডমাদার ডিড নট টেল এ স্টোরি। কি কি বলেছে বলেন? ও এখানে তো আবার ভার্বের কথা, এই তো, এইগুলো মনে গ্র্যান্ড রাখতে হবে, মাদার, হ্যাঁ। এই টুকটাক ভুলগুলো কিন্তু আপনার সংশোধন করতে হবে। জি, মা পিঠা তৈরি করেছিল। মা পিঠা তৈরি করেছিল, হুম, মাদার 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 ম্যাক মেক হবে কেন? মা পিঠা ম্যাক তৈরি পিঠা করেছিল, তাহলে এখানে মেক হবে না মেড হবে? মেড, ও এটা তো মেড হবে, মেড, কেন মেড হবে? কারণ এটা তো পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য। পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে কি তাহলে কখনো, হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো মেক বারবার হবে, ভুল হয়ে যাচ্ছে। মেক হবে, হুম, মা ফাদার, মেকে, মাদার মেড কেক। মাদার মাদার হ্যাঁ, মাদার মাদার, মেকে, মাদার মেড কেক, মা পিঠা তৈরি করেছিল। পিঠার ইংলিশ কেক, কেক বললে হয়, অবশ্যই, কেক মানে তো পিঠা। তারপরের বাক্যগুলো করি, দেখি কি আছে। সে একটি চিঠি লিখেছিল, এই বাক্যগুলো তো আপনি লিখে আমাকে পাঠিয়েছেন হোমওয়ার্ক হিসাবে, এখন পারছেন না কেন? দ্রুত বলে যেতে হবে। সে একটি চিঠি লিখেছিল, হি রোট এ লেটার। তারপর, তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? তুমি কি বইটা কিনেছিলে? তুমি কি ঢাকায় গিয়েছিলে? তারা কি ফুটবল খেলেছিল? অর্থাৎ এগুলো পাস্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই দেখেন 12 নাম্বার, তুমি কি ভাত খেয়েছিলে? তাহলে এইটাকে আগে ইন্টারোগেটিভ না করে আগে অ্যাসার্টিভ করেন। তুমি ভাত খেয়েছিলে, কি হবে? ইউ এট রাইস। কি হবে বলেন? ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। এইটাকে যদি বলি তুমি কি ভাত খেয়েছিলে, তখন পাস্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে গেলে সেখানে ডিড আনতে হয়। কি আনতে হয় বলেন? ডিড। আমার সঙ্গে কথা বলবেন, মনে রাখবেন এই কথাগুলো। তাহলে তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস, ইট হবে না কিন্তু এট হবে, কারণ যেহেতু খেয়েছিলে পাস্ট ইনডেফিনিট, এই জন্য এখানে ইটের ভি টু ব্যবহার করতে হবে। ইউ এট রাইস, তুমি ভাত খেয়েছিলে। তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল। তারা ছবি এঁকেছিল, দে ড্রিউ আ পিকচার। তারা মাছ ধরেছিল, দে কট ফিশ। এইবার এইগুলোকে যখন নেগেটিভ করবেন, তখন সাবজেক্টের পরে, সরি, যখন ইন্টারোগেটিভ করবেন তখন ডিডটা প্রথমে আসবে, নেগেটিভ করতে গেলে ডিড নট আসবে, নেগেটিভ করতে গেলে ডিড নট আসবে। তুমি ভাত খেয়েছিলে, ইউ এট রাইস। তুমি ভাত খেয়েছিলে না, বা তুমি ভাত খাওনি, ইউ ডিড নট ইট রাইস। কি হবে বলেন? ইউ ডিড নট ইট রাইস, এখানে ইউ হলো কেন, ডিড হলো কেন, ইট হলো কেন? কারণ এখানে ইউ হচ্ছে এই জন্য যে এখানে সাবজেক্ট রয়েছে তুমি, প্রথম কথা, এই জন্য ইউ দিয়েছি। আচ্ছা, তুমি ভাত খেয়েছিলে, আর তুমি ভাত খাওনি। খেয়েছিলে না, এই বাক্যের নেগেটিভ হবে তুমি ভাত খাওনি। তাহলে ইউ ডিড নট, ইউ ডিড নট পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে, পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডিড নট আসে। ইউ ডিড নট,
আর যখন ডিড ব্যবহার করবেন তখন ভার্বের ভি ওয়ান ফর্ম হবে, ইউ ডিড নট ইট রাইস, তুমি ভাত খাওনি। তারপর তার আহ, তুমি ভাত খাওনি, এটা কি আরো ইন্টারোগেটিভ? না, ভাত খাওনি, ওগুলো আর তুমি বলার ভাত দরকার খাও নেই। না? না, এই 13 নম্বর থেকে বলেন, ওকে। তুমি কি তাকে টাকা দিয়েছিলে? তুমি কি তাকে টাকা দিয়েছিলে? ডিড ইউ? এটা ইউ গিভ, ইউ গিভ, ইউ, না, ওই তুমি কি টাকা দিয়েছিলে, গিভ, গিভ ইউ, এটা তো। গিভ না, ওখানে প্রথমে ডিড আনতে হবে। এই উপরের বাক্যটা কিভাবে করেছেন, তুমি কি ভাত খেয়েছিলে, ডিড ইউ ইট রাইস? তুমি কি তাকে টাকা দিয়েছিলে, ডিড ইউ গিভ হিম মানি? তুমি কি বইটা কিনেছিলে, ডিড ইউ বাই এ বুক? ডিড ইউ বাই দ্য বুক? তুমি কি ঢাকায় গিয়েছিলে, ডিড ইউ গো টু ঢাকা? তারা কি ফুটবল খেলেছিল, ডিড দে প্লে ফুটবল? অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যে যদি প্রশ্নবোধক করতে হয়, পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্য যদি প্রশ্নবোধক করতে হয়, তাহলে সবার প্রথমে ডিড আনতে হয়। কি আনতে হয় বলেন? ডিড। ডিড। হুম। তারপরে সাবজেক্ট দিতে হবে, ডিড ইউ? তুমি কি ঢাকায় গিয়েছিলে, ডিড ইউ? এরপর ভার্বের মূল ফর্ম বলবে, বেস ফর্ম, ডিড ইউ গো? তুমি কি গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? ঢাকায়। ডিড ইউ গো টু ঢাকা? তুমি কি ঢাকায় যাওনি? ডিডেন্ট ইউ গো টু ঢাকা? আর যখন বলবো তুমি ঢাকায় গিয়েছিলে, তখন ওই ডিড ওইগুলো একেবারে বাদ চলে যাবে। অর্থাৎ তুমি ঢাকায় গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু ঢাকা, ইউ ওয়েন্ট টু ঢাকা, তুমি ঢাকায় গিয়েছিলে। হুম। তারপর বলেন, সে কি জ্বরে ভুগেছিল? সে কি জ্বরে ভুগেছিল? হুম। এগুলো পড়ছিলাম, রেখেছি এগুলো। এইগুলো আজকে আবার করবেন, আপনি তো খাতায় যখন লিখেছেন সব সঠিক হয়েছে। হুম। ওই যে আস্তে আস্তে আগে ওইটা, ওই যে কথাগুলো আগে ভালো মতো মুখস্থ করে হ্যাঁ হ্যাঁ, ভালো এগুলো করে বাসায় শিখবো। আবার করবেন, দেখবেন এগুলো বাসায় করলে ডে 2 আর 3 করার চেষ্টা করবেন। এগুলো করবেন, করলে আপনি পারবেন। যেখানে যেখানে ভুল হয় আমি আবার দেখাই দিব। হুম। আমি আরেকটা বিষয় একটু দেখাবো, এটা হচ্ছে দেয়ার এর ব্যবহার, হেয়ার, দেয়ার, ইট এবং হাউ টু সে টাইম। অর্থাৎ কোথাও কোনো জিনিস, এই কাঠামোটি কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব বোঝানোর জন্য এই দেয়ার ব্যবহার করা হয়, হেয়ার, দেয়ার। ঘরের দরজায় একটি কুকুর আছে, আপনার ঘরের দরজায় একটি কুকুর শুয়ে আছে। টেবিলের উপর একটি বই আছে, ছাদে একটি মেয়ে আছে, মাঠে 3টি গরু আছে, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। এই বাক্যগুলো আপনি কিভাবে করবেন? এখানে মসজিদ আছে, ছাদে একটি মেয়ে আছে, এই মেয়ে তো এখানে সাবজেক্ট না, তাই না? সাবজেক্টের কাজ কি? সাবজেক্টের কাজ হচ্ছে নিজে দায়িত্ব নিয়ে ওই কাজটা সম্পন্ন করা, ওই কাজটার মালিক সাবজেক্ট। কিন্তু যদি বলি দেখেন আমি ভাত খাই, এখানে খাওয়া কাজটা কে করে? আই মানে আমি, আমি করি না? যদি বলা হয় করিম ফুটবল খেলে, যদি বলা হয় করিম ফুটবল খেলে, এখানে সাবজেক্ট কে? করিম। করিম, কারণ ওই খেলা কাজটা কার দ্বারাই হচ্ছে? করিমের দ্বারাই। কিন্তু যদি বলি ছাদে একটি করিমের দ্বারা। মেয়ে আছে, অনেকে বলে স্যার এখানে মেয়ে তো সাবজেক্ট, কিন্তু মেয়ে সাবজেক্ট ধরে যদি আপনি করেন, এই বাক্যের কখনো উত্তর মিলবে না। ছাদে একটি মেয়ে আছে, এখানে কখনো সাবজেক্ট মেয়ে হবে না। তো এই যে ধরনের বাক্যে ডিরেক্ট সাবজেক্ট পাওয়া যায় না, বা কোথাও কোনো জিনিসের অবস্থান, কোথাও কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব আছে, এমন বোঝানোর জন্য দেয়ার ব্যবহার করা হয়। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। টেবিলের উপর একটি বই আছে। তাহলে এই ধরনের বাক্যে প্রথমে আপনাকে দেয়ার আনতে হবে। কি আনতে হবে? দেয়ার। যেমন দেখেন দেয়ার। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ, দেয়ার ইজ এ গার্ল অন দ্য রুফ। মাঠে 3টি গরু আছে, এগুলো পড়ে ফেলেন তো। প্রথম থেকে। হ্যাঁ, প্রথম থেকেই পড়েন, ঘরের দরজায় একটি কুকুর আছে। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ এট দা ডোর অফ দা
হাউস। হুম। টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। হুম। ছাদে একটি মেয়ে আছে, দেয়ার ইজ এ গার্ল অন দা রুফ। হুম। মাঠে মাঠে তিনটি গরু আছে, দেয়ার দেয়ার আর থ্রি কজ কজ ইন দা ফাইল্ড। হুম। তারপরে হলো আকাশে অনেক অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দা স্কি। দেয়ার আর মেনি বাজারে স্টার্স। বাজারে দেয়ার আর মেনি স্টার্স, মানে যেহেতু অনেকগুলো তারা, তাহলে দেয়ার আর মেনি স্টার বলবো না, এস বলতে হবে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। স্টার হুম। ইন দা স্কাই। হুম। তা আবার বলি, আকাশে অনেক অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার ইন দা স্কি। হুম। বাজারে বাজারে চারজন মানুষ আছে, দেয়ার ইজ ফোর ম্যান ইন দা মার্কেট। না, দেয়ার ইজ এ ফোর দেয়ার ম্যান ইজ ইন দ্য দা মার্কেট, ভুল বলেছেন, আবার বলেন, দেয়ার ইজ এ ফোর ম্যান না, দেয়ার আর। দেয়ার দেয়ার আর হ্যাঁ, দেয়ার ইজ দেয়ার আর বলেছেন, আপনি ইজ ফোর বলেছেন, ইজ দা বলেছেন, আর বলতে হবে, দেয়ার আর ফোর মেন ইন দা মার্কেট। দেখেন, দেয়ার ম্যান, ম্যান মানে হচ্ছে মানুষ, আর ফোর মেন, মেন কেন হলো, এই যে প্লুরাল, ম্যানের প্লুরাল হচ্ছে মেন। দেয়ার আর ফোর মেন ইন দা মার্কেট। আমি এই ক্লাসগুলো আজকে একটু নিব, আপনাকে নাম্বার এবং জেন্ডার পড়াবো। দেয়ার আর ফোর ম্যান বলা যাবে না, দেয়ার আর ফোর মেন ইন দা মার্কেট। তারপর ফোর জি দেয়ার 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 হিয়ার ইজ দা কিয়া। মানে এই যে চাবিটা। তারপর হলো হিয়ার ইজ দা রোড, এইদিকে রাস্তাটা। হুম, ও মানে কোনো দিকের কোনো জিনিস বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, আপনি কাউকে দিয়া- দিয়া- বলছেন, আপনি কাউকে বলছেন যে এই যে আপনার চাবিটা, কি বলবেন, হেয়ার ইজ দা কি। আপনি কাউকে বলছেন যে এই নিন আপনার চাবিটা, হেয়ার ইজ দা কি, এই দিকে রাস্তাটা। আপনাকে কেউ বললো যে ভাই, চেয়ারম্যান সাহেবের বাড়ি কোন দিকে যাব, আপনি বললেন যে হেয়ার ইজ দা রোড, অর্থাৎ এই দিকে রাস্তাটা। হেয়ার ইজ দা রোড অর্থ হচ্ছে কি, এই দিকে রাস্তাটা। এইবার দেখেন, এখান থেকে আমরা নতুন কিছু শিখবো, কিভাবে। ঘরের দরজায় একটি কুকুর আছে, দেয়ার ইজ এ ডগ, দেয়ার ইজ এ ডগ এট দা ডোর অফ দা হাউস। এইটা যদি বলতাম ঘরের দরজায় একটি কুকুর ছিল, তখন কি হবে। কুকুর ছিল, তাহলে এখানে দিয়ার দিয়ার ওয়াজ ধন্যবাদ, এখানে ইজের পরিবর্তে শুধু ওয়াজ ব্যবহার করতে হবে। দেয়ার ওয়াজ এ ডগ এট দ্য ডোর অফ দ্য হাউস। ডগ এট দা হাউস, ডোর অফ দা হাউস। হাউস, টেবিলের উপর একটি বই আছে, যদি বলতাম টেবিলের উপর একটি বই ছিল, তখন কি হবে। দিয়ার দিয়ার উই আর উই আর এ বুক অন দা টেবিল। না, দেয়ার উই আর কেন হবে, দেয়ার ইজ এ বুক অন দা, শোনেন, টেবিলের উপর একটি বই আছে, দেয়ার ইজ এ বুক অন দা টেবিল। আর যদি বলি টেবিলের উপর একটি বই ছিল, তখন হবে দেয়ার ওয়াজ এ বুক অন দা দিয়ার টেবিল। কি হবে, দেয়ার ওয়াজ। কেন দিয়ার ওয়াজ হবে, কেন ওয়াজ হবে, কারণ পাস্ট টেন্সে এখানে ওয়াজ ব্যবহার করতে হবে, আর প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে হবে, একটু সহজ হিসাব, এগুলো ভুল করলে চলবে না। জি দেয়ার ইজ এ বুক অন দা টেবিল, জি টেবিলের উপর একটা বই আছে, টেবিলের উপর একটি বই ছিল, দেয়ার ওয়াজ এ বুক অন দা টেবিল। যদি বলি টেবিলের উপরে অনেকগুলো বই ছিল, হ্যাঁ, অনেকগুলো বই ছিল, দেয়ার দেয়ার ওয়াজ বুকস অন দা টেবিল। না, দেয়ার ওয়াজ হবে না, এই যে অনেকগুলো বই বলেছি, তখন ওয়ার হবে, দেয়ার ওয়ার মেনি বুকস। এগুলো খেয়াল ওই রাখতে হবে। সময় ওটা ওইটা ভাইবা বলতে হবে, মানে অনেক বলবেন, এইটা ভাববেন, ভেবে ভেবে বলতে হবে, টেবিলের উপরে একটি বই আছে, দেয়ার অজ, সরি, দেয়ার, টেবিলের উপর একটি বই ছিল, দেয়ার ওয়াজ এ বুক অন দ্য টেবিল। টেবিলের উপরে অনেকগুলো বই ছিল, তখন ওয়ার হবে, আর বুকস হবে, দেয়ার ওয়ার মেনি বুকস অন দ্য টেবিল। দেখেন, এই যে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি, এইটা দিয়ে আপনি পরবর্তীতে বাক্য গঠন করবেন। যদি বলা হয়, এই বাক্যটা দেখেন, আকাশে অনেক তারা আছে, আকাশে অনেক তারা আছে, কখন আছে, বর্তমান কালে আছে। আপনি রাতে আকাশের দিকে তাকিয়ে বলছেন, আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। যদি বলি আকাশে অনেক তারা ছিল, সবই ঠিক থাকবে, শুধু এই আর এর পরিবর্তে ওয়ার ব্যবহার করতে হবে। কেননা এই বাক্যটা বলেছি পাস্ট টেন্সে। কোন টেন্সে বলেন, ফার্স্ট টেন্সে।
আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। আকাশে অনেক তারা ছিল, দেয়ার ওয়ার মেনি স্টারস ইন দ্য স্কাই। দেয়ার ওয়ার মেনি স্টারস ইন দ্য স্কাই। আকাশে অনেক তারা ছিল। বাজারে 4জন মানুষ আছে, দেয়ার আর 4 মেন। দেয়ার আর 4 ম্যান বলা যাবে না, মেন বলবো, কারণ যেহেতু 4জন লোক, একজন লোক হলে 1 ম্যান হতো, একজন লোক হলে 1 ম্যান হতো। বুঝতে পেরেছেন? এগুলো বলার সময় আপনার ভুল যাচ্ছে, এগুলো সঠিক করে বলতে হবে। দেয়ার আর 4 মেন ইন দা মার্কেট। বাজারে 4জন মানুষ আছে। যদি বলি বাজারে 4জন মানুষ ছিল, তখন কি হবে? দেয়ার ওয়াজ 4 men ইন দা মার্কেট। কেন দেয়ার ওয়াজ হবে কেন? 4জন মানুষ, তাহলে দেয়ার ওয়ার হবে না, একজন হলে ওয়াজ হয়। ওয়ার ওয়ার তা এগুলো হিসাব করে বলতে দেয়ার হবে। ওয়ার ফোর এগুলো একজন হ্যাঁ, এইটা বুঝতে অনেকজন হবে। ছিল। একজন বুঝালে, একজন বুঝালে পাস্ট টেন্সে ওয়াজ, আর অনেকজন বুঝালে পাস্ট টেন্সে ওয়ার, আর একজন বুঝালে প্রেজেন্ট টেন্সে ইজ, একজন বুঝালে প্রেজেন্ট টেন্সে ইজ, আর অনেক বুঝালে প্রেজেন্ট টেন্সে আর। যেমন আকাশে অনেক তারা আছে, দেয়ার আর মেনি স্টারস ইন দ্য স্কাই। যদি বলি আকাশে একটি তারা আছে, তখন ইজ হবে। দেয়ার ইজ এ স্টার। দেয়ার ইজ এ স্টার, এ মানে একটি। দেয়ার ইজ এ স্টার ইন দ্য স্কাই। আকাশে একটি তারা আছে। ঠিক আছে? এই বাক্যগুলো এইভাবে কিন্তু গঠন করতে হবে। তো এই যে দেয়ার দিয়ে শিখাচ্ছি, এখানে দেয়ারের আরো ব্যবহার রয়েছে, এগুলো নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন। এখন আমরা একটু প্রেজেন্টেশনের দিকে চলে যাব, কিভাবে আমরা কথা বলতে পারি, তাই না? প্রেজেন্টেশন আমার, আর টেন্সটাও সঙ্গে করে একটু দেখতে হবে। এই দেখেন, প্রেজেন্টেশন ক্লাস। এই যে কথা বলতে গেলে প্রথমে এইভাবে শুরু করতে হয়, যে আপনাকে বললাম যে আপনি আপনার নিজের বর্ণনা দিবেন ইংলিশে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। তখন কিভাবে কথা বলতে হয়, বা কোনো প্রেজেন্টেশন, আপনি কোনো বই মেলা, কোনো বাস স্ট্যান্ড, বা মনে করেন করোনা প্যান্ডামিক, লোডশেডিং, ট্রাফিক জ্যাম, ডেঙ্গু ফিভার, এগুলোর উপরে আপনাকে বললাম যে আপনি কিছু বলুন, প্রেজেন্টেশন দিতে হবে, উপস্থাপন। তখন কি বলতে হবে? প্রথমে বলতে হবে গুড আফটারনুন এভরিওয়ান। যদি ওই সময়টা সকালবেলা হয়, বলতে হবে গুড মর্নিং এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ মিস্টার ইয়াসিন শেখ। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ফর গিভিং মি such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is book fair. Today's topic is about myself. যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে এই লাইনগুলো আপনাকে মুখস্থ করে রাখতে হবে, এইগুলো বলতে হবে। কি বলতে হবে? গুড আফটারনুন এভরিওয়ান। মনে করেন আপনার সামনে যারা উপবিষ্ট আছে, তাদেরকে ভদ্রভাবে আপনি বললেন শুভ বিকাল সবাইকে, গুড আফটারনুন এভরিওয়ান। হাউ আর ইউ, আপনারা কেমন আছেন? দিস ইজ ইয়াসিন বিফোর ইউ, আপনাদের সামনে আমি ইয়াসিন দাঁড়িয়ে কথা বলছি। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার, আমার যিনি পরিচালক স্যার, তাকে আমি ধন্যবাদ দিতে চাই। আই উড লাইক টু থ্যাঙ্কস, আমি ধন্যবাদ দিতে চাই, ফর গিভিং মি সাচ এ চান্স, আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, টু সে ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে এই বিষয়ে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার মডারেটর স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। টুডেস টপিক ইজ, আজকের টপিক, টপিকস নেম, টপিকটার নামটা বলতে হবে ডিয়ার অডিয়েন্স। ডিয়ার অডিয়েন্স বলে এইবার আপনি এখানে বলা শুরু করলেন, এই যে ডট ডট ডট, ডিয়ার অডিয়েন্স। কি বলবেন? মনে করেন আপনার নিজের সম্পর্কে বলবেন, বলতে হবে আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মাই নেম ইজ ইয়াসিন, আই এম 25 years old, আম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চাঁদপুর। এইভাবে যার যে জেলার নাম সেটা বলতে হবে। তো এইখানে এটা কি লিখেছে একটু পড়তে হবে, আমরা একটু পড়ে ফেলি। এটা পড়েন তো, কি রয়েছে? গুড আফটার, এটা আছে স্টার্টিং সিস্টেম 1, একটা রয়েছে স্টার্টিং সিস্টেম 2, একটা রয়েছে স্টার্টিং সিস্টেম 3। এই শীটটা আপনাকে দিয়ে দিব, এই বাক্যগুলো মুখস্থ করে ফেলতে হবে।
বলেন গুড আফটারনুন। Good afternoon, everyone. How are you? This is Yasin. First, I would like to thank my honorable moderator, sir, for giving me chance to say a few words about the selected topic in front of you. Today's topic is the topic, dear audience. হ্যাঁ, আজকের টপিকটা হচ্ছে, এখানে টপিকস নেমটা বলবেন, যে যে টপিক থাকবে, যে বিষয়ের উপর কথা বলতে বলা হবে সেইটা বলতে হবে। ডিয়ার অডিয়েন্স বলে এবার কথা বলা শুরু করবেন। স্টার্টিং সিস্টেম টু এভাবেও শুরু করা যায়, এখানে পড়েন ডিয়ার স্যার, আই অ্যাম গিভিং, এগুলোও বলা যায়, কোনো ব্যাপার না, বলেন। Dear sir, I am giving you thanks for inviting me. Good evening. Hope you are quite well physically and mentally. I am Yasin. I feel glad to be with you. Now I am going to start this this discussion on today's topic. The name is topicটা কি? টপিক নেম ইজ ড্যাশ, এখানে টপিক দেওয়া নেই, আপনি যখন টপিক আসবে সামনে তখন সেই টপিকটার নাম বলতে হবে। বিভিন্ন বিষয়ের উপরে কথা বলা লাগতে পারে। তো আমরা দুইটা স্টার্টিং সিস্টেম পড়লাম, এখন আমরা এইটা একটু পড়ি, যে আপনাকে আমি বললাম প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ এর বাংলা অর্থটা কি? এর বাংলা অর্থ হচ্ছে আপনি নিজেকে নিজে বর্ণনা করুন ইংলিশে। কি লেখা আছে পড়েন তো। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। Assalamu alaikum. Good morning, you all. Well, I am glad to introduce myself. My name is Yasin Sheikh. This is Yasin Sheikh. I am 24 years old. I am Bangladeshi, but my home district Jatpur. At present, I am living so, uh, at Saudi Arab. I am a student. I am having my undergraduate program from City University in English language, and 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 literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am single. My favorite sports are football and cricket. My favorite color are black and white. I am interested in media. I am interested in media. My future plan is to be a. My future plan is to be a teacher. That's all about me. Thank you for parents patience hearing. ধন্যবাদ। দেখেন শেষটা কিভাবে নামাতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ফর প্যাশেন্স হিয়ারিং, তাই না? সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য। তাহলে কত সুন্দরভাবে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলেছেন, দেখেছেন? এইবার এইটাও পড়তে হবে, প্রেজেন্টেশন টু। আপনি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেন, অর্থাৎ অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, পড়েন আসসালামু আলাইকুম। Good afternoon, you all. This is Yasin. Before you, I am really glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I brush my face and take ablution for perform prayer, further prayer. After that, I do some morning exercise. Then I refresh my and take my breakfast. Then I get ready to go to office. I rest to office start 9:30.
I am I no, am then I start doing my work. That all about my daily activity. Thanks for patient hearing. দেখছেন তাহলে সকাল থেকে আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এই দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি। তারপর কি করি? আই ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবিলিউশন ফর পারফর্ম ফজর প্রেয়ার, তারপর আমি আমার হাত পা মুখ ধৌত করি এবং ফজরের নামাজের জন্য, অ্যাবিলিউশন মানে হচ্ছে অজু করা। After that, I do some morning exercise. Then I refresh myself and take my breakfast. Then I get ready to go to office. তারপর আমি অফিসে যাওয়ার জন্য রেডি হই। I reach to office at 9:30 a.m. Then I start doing my work. That all about my daily activities. Thanks for patient sharing. এইভাবে যদি আপনি কথা বলেন আপনাকে, ওই এটার সাথে মানে আমাকে মানে জীবনের মানে সবকিছু মিলে সেই পুরোটা জন্য তো এখানে দেওয়া। মিলিয়েই তো এখানে লিখে রাখছি, মেলবে জন্যই তো লিখে রাখছি। হ্যাঁ, এটা পাঠাই দিব এখন। তো এইগুলো এইভাবে কথা বলবেন, এইভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন। আপনি ওখানে একটা ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন মনে করেন, আপনাকে ইংলিশে বলবে যে প্লিজ ইন্ট্রোডিউস ইয়োর সেলফ মিস্টার ইয়াসিন সাহেব, আপনি নিজেকে ইংলিশে বর্ণনা করুন। তখন তো বাংলায় বললে হবে না, তখন এইভাবে বলতে হবে যে আই এম মিস্টার ইয়াসিন বিফোর ইউ, আই এম 25 years old, আই এম বাংলাদেশি বাই বার্থ, মাই হোম ডিস্ট্রিক্ট ইজ চাঁদপুর বা বাগেরহাট বা কুমিল্লা যা হয়, এট প্রেজেন্ট আই এম লিভিং এট ঢাকা বা সৌদি আরব, আই এম আই স্টুডেন্ট, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ফ্রম সিটি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, যেখান থেকে আপনি পড়ছেন। হুম। জি। তো এইভাবে কিন্তু কথা বলা শিখতে হবে, কথা বলা শুরু করেন, দেখবেন আপনি পারবেন। আর আরেকটা বিষয় সেটা জি, হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ, এটা এই শীটটা আজকে আমি দিয়ে দিব, এটা মুখস্থ করে ফেলবেন। এখানে আরো একটা বিষয় রয়েছে দেখেন, এই যে জায়গাটা আমি দেখাচ্ছিলাম, এখানে কিভাবে শেষ করবেন, ফিনিশিং সিস্টেম। কথা আপনি বললেন, কথা বলার পরে শেষ তো নামাতে হবে, তাই না? শেষ নামাতে গেলে ফিনিশিং সিস্টেমটা এইভাবে বলা যায়, দেখেন ফিনিশিং সিস্টেম ওয়ান, কি বলবেন? দ্যাটস অল ফ্রম মাই সাইডস ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য আমার তরফ থেকে জাস্ট এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ, আমার বক্তব্য শোনার জন্য অনেক ধন্যবাদ। উইথ প্যাশন, ধৈর্য সহকারে। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ, আমি আশা করি আমি যে আলোচনা করলাম এটা আমার ভবিষ্যৎ জীবনে, আমাদের ভবিষ্যৎ জীবনে অনেক উপকারে আসবে। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক এগেইন, আমরা পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হব। স্টে ওয়েল, টিল দেন, আল্লাহ হাফেজ। একেবারে সংক্ষেপে এটাও বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। তাহলে দেখেন ভার্ব দিয়ে কিভাবে আমরা বাক্য গঠন করব, একটা সেন্টেন্স থেকে কিভাবে আমরা প্রেজেন্ট থেকে পাস্ট করব, পাস্ট থেকে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার করব। হুম। তারপর আমরা কিভাবে একটা প্রেজেন্টেশন দিতে হয়, কিভাবে ট্রান্সলেশন করতে হয়, এই বিষয়গুলো আজকের ক্লাসে আমরা খুব ভালোভাবে শিখতে পারলাম। তো আগামী ক্লাসে আপনার পড়াটা থাকবে, এখানে ডে 2 এবং 3 করার চেষ্টা করবেন, যেভাবে খাতায় লিখে করে পাঠিয়েছেন এইভাবে ডে 2 এবং 3 করবেন। আর যদি সম্ভব হয় এই বাক্যগুলার সঙ্গে সঙ্গে ইন্টারোগেটিভ নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে পারলে করবেন, না পারলে আমি করে দিব। যেমন রনি স্কুলে যায়নি, রনি কি স্কুলে গিয়েছিল? রনি কি স্কুলে যায়নি? অর্থাৎ এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ দিয়েও বাক্যগুলো গঠন করার চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছেন? প্রত্যেকটা বাক্য এইভাবে করবেন।